পিকনিকে মাতাল স্বামীর সামনেই আমাকে প্রেম নিবেদন করলেন শ্বশুর। আমি ভয়ে কাঁপতে লাগলাম যখন আমার শ্বশুর নীলাদ্রিবাবু বললেন, পারিবারিক পিকনিকে গিয়ে স্বামী বন্ধুদের সাথে মদ্যপান করে মাতাল হয়ে পড়ল। শ্বশুর আমাকে একা নদীর ধারে দেখে এসে বসলেন। হঠাৎ তিনি বললেন, আমার ছেলে তোমার মর্যাদা বোঝে না। 2-0 বছর বয়স পার্থক্য কিছু না, আমি তোমাকে পত্নী হিসেবে পেতে চাই। আমাদের সম্পর্ক নিষিদ্ধ হতে পারে, কিন্তু আমার প্রেম সত্যি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা পারিবারিক পিকনিকে গিয়েছিলাম। আমার স্বামী তার বন্ধুদের সাথে মদ্যপান করে মাতাল হয়ে পড়েছিল। আমি একটু বিরক্ত হয়ে নদীর ধারে গিয়ে একা বসেছিলাম। হঠাৎ দেখি আমার শ্বশুর নীলাদ্রিবাবু আমার পাশে এসে বসলেন। কি হয়েছে বুমা? বিরক্ত লাগছে? তিনি জিজ্ঞেস করলেন। না শ্বশুরবাবু, বসুন। আমি সরে গিয়ে জায়গা করে দিলাম। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি ভাবছিলাম শ্বশুর হয়তো ছেলের আচরণে লজ্জিত। হঠাৎ তিনি আমার দিকে ফিরে এমন কথা বললেন যে আমি চমকে উঠলাম। শ্বশুরবাবু, এসব কি বলছেন? আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না বুমা, আমি বহুদিন ধরে এই কথা তোমাকে বলতে চেয়েছি। নীলাদ্রিবাবু আমার দিকে সরে এলেন। আমার ছেলে তোমার মূল্য বোঝে না। দেখো কিভাবে সে মাতাল হয়ে পড়ে আছে। তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে গি। এটা আমার ব্যক্তিগত জীবন শ্বশুরবাবু, আমি দৃঢ়তার সাথে বললাম। আমি আপনার ছেলের স্ত্রী, আপনার পুত্রবধূ। বুমা, বয়সের পার্থক্য মাত্র 20 বছর। এটা কোনো ব্যাপার না। নীলাদ্রিবাবু আমার হাত ধরতে চেষ্টা করলেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা দত্ত। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম সুব্রত দত্ত, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অভিক আর মীরা। অভিক 19 বছর বয়সী, কলেজে পড়ে। মীরা 12 বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এমন একটা ঘটনা যা কখনো কল্পনাও করিনি। এই ঘটনার পর থেকে আমি বুঝতে পেরেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না। এটা গত বছরের শীতকালের ঘটনা। সুব্রত আমাকে বলল যে তার অফিসের বার্ষিক পিকনিক হবে শিলংয়ের কাছে একটা রিসোর্টে। সবাই পরিবার নিয়ে যাবে। আমি খুব উত্তেজিত ছিলাম, কারণ শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুদিন কাটানোর সুযোগ পাওয়া যাবে। আমরা একটা বড় গ্রুপে গেলাম। সুব্রতর অফিসের প্রায় 25 জন কর্মচারী তাদের পরিবার নিয়ে। রিসর্টটা ছিল খুব সুন্দর, পাহাড়ের ঢালে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটল। আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করলাম, ফটো তুললাম, খেলাধুলা করলাম। দ্বিতীয় দিন সন্ধ্যায় সবাই মিলে বারবিকিউ পার্টির আয়োজন করল। সুব্রত তার অফিসের বন্ধুদের সাথে মদ্যপান শুরু করল। আমি প্রথমে কিছু বলিনি, কিন্তু যখন দেখলাম সে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন আমি তাকে সাবধান করার চেষ্টা করলাম। কিন্তু সে আমার কথা শুনল না, বরং আমাকে বিরক্ত হয়ে বলল, অনামিকা, আজ আমাকে একটু এনজয় করতে দাও। সারা বছর ধরে অফিসের চাপে থাকি। আমি বিরক্ত হয়ে সেখান থেকে উঠে এলাম। রিসর্টের পেছনে ছিল একটা ছোট্ট ঝর্ণা। আমি সেখানেই একা গিয়ে বসলাম। জায়গাটা খুব শান্ত ছিল, পাখিদের ডাক আর ঝর্ণার কলকল শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার দিকে আসছে। ফিরে দেখি আমার শ্বশুর, নীলাদ্রিবাবু। তিনি এই ট্রিপে আমাদের সাথেই এসেছিলেন। নীলাদ্রিবাবু সুব্রতর বাবা, বয়স 60 বছরের কাছাকাছি, কিন্তু দেখতে অনেক ছোট লাগে। তিনি রিটায়ার্ড প্রফেসর, এখনও কাজ করেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে। আমি তাকে খুব সম্মান করতাম। তার চোখে সবসময় এক ধরনের বুদ্ধিদীপ্ত চাহনি থাকত। কি হয়েছে বুমা? বিরক্ত লাগছে? তিনি আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন। না শ্বশুরবাবু, এমনি একটু একা থাকতে এসেছি, আমি জবাব দিলাম। বসতে পারি তোমার পাশে? তিনি জিজ্ঞেস করলেন। অবশ্যই, আমি সরে গিয়ে জায়গা করে দিলাম। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি ভাবছিলাম শ্বশুর হয়তো ছেলের আচরণে লজ্জিত। হঠাৎ তিনি আমার দিকে ফিরে এমন কথা বললেন যে আমি চমকে উঠলাম। অনামিকা, আমার একটা কথা আছে তোমার সাথে। কি শ্বশুরবাবু? আমি জিজ্ঞেস করলাম।
আমি কিছুদিন ধরে একটা রহস্যময় জিনিস লক্ষ্য করছি, তিনি গম্ভীর গলায় বললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি রহস্য? তুমি কি লক্ষ্য করেছ এখানকার পাহাড়গুলোর আকৃতি একটু অদ্ভুত? আর রাতে এখানকার আকাশে যে তারাগুলো দেখা যায় সেগুলো একটু অন্যরকম নয়? তিনি জিজ্ঞেস করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি বলতে আমি খেয়াল করিনি গিয়ে। আসলে এই পাহাড়ের নিচে একটা গুহা আছে, যেটা সম্ভবত সাধারণ পর্যটকরা জানে না। আমি আজ সকালে হাঁটতে গিয়ে সেটা আবিষ্কার করেছি, নীলাদ্রিবাবু বললেন। গুহা? এখানে? হ্যাঁ, এবং সেখানে আমি কিছু দেখেছি যা তোমাকে দেখাতে চাই, তিনি রহস্যময় গলায় বললেন। আমার মনে একটু সন্দেহ জাগল। শ্বশুরবাবু কি সত্যিই আমাকে এমন একা জায়গায় নিয়ে যেতে চাইছেন? ঠিক সেই মুহূর্তে আমাকে একটা অদ্ভুত প্রেম নিবেদন করতে পারেন তো? আমি একটু পিছিয়ে গেলাম। শ্বশুরবাবু, এসব কি বলছেন? গুহা? রাত হয়ে গেছে, এখন কি গুহায় যাওয়ার সময়? অনামিকা, তুমি আমাকে ভুল বুঝছ, তিনি হাসলেন। আমি তোমাকে কোনো ক্ষতি করতে চাই না। আমি আসলে কিছু প্রাচীন লেখা দেখেছি সেই গুহায়, যা আমার মনে হয় তোমাকে আকর্ষণ করবে। তুমি তো ইতিহাস নিয়ে পড়াশোনা করেছ, তাই না? আমি একটু সন্দেহ নিয়েই বললাম, হ্যাঁ, আমি ইতিহাসে অনার্স করেছি গে। আমি এটাই ভেবেছিলাম। দেখো, আমি ভাবছি কাল ভোরে আমরা দুজন মিলে সেই গুহাটা দেখতে যাব। তুমি যদি ভয় পাও তাহলে সুব্রতকেও নিয়ে যেতে পারো, তিনি বললেন। আমি আশ্বস্ত হলাম। আচ্ছা, তাহলে কাল ভোরে যাব। ঠিক আছে। এখন চলো ফিরে যাই। সবাই হয়তো আমাদের খুঁজছে, তিনি উঠে দাঁড়ালেন। আমরা দুজনে রিসোর্টে ফিরে এলাম। ফিরে এসে দেখি সুব্রত এখনও তার বন্ধুদের সাথে মদ্যপান করছে। সে আমাকে দেখেও কোনো রিয়াকশন দিল না। আমি দীর্ঘশ্বাস ফেলে আমাদের কেবিনে চলে গেলাম। রাতে আমি ঘুমাতে পারছিলাম না। শ্বশুরবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেই গুহা, প্রাচীন লেখা, এসব কি? আমার মনে হলো তিনি কি আমাকে কোনো ফাঁদে ফেলতে চাইছেন? তিনি কি মনে মনে আমাকে পছন্দ করেন? নাকি সত্যিই কোনো ঐতিহাসিক আবিষ্কার করেছেন? ভোর ৫টায় আমার ঘুম ভেঙে গেল। সুব্রত এখনও ঘুমাচ্ছিল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঠিক করলাম যে আমি শ্বশুরবাবুর সাথে সেই গুহায় যাব, কিন্তু আগে সুব্রতকে জানাব। কিন্তু সুব্রতকে জাগানোর চেষ্টা করলাম, সে নড়ল না। মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েছে, সকালে এত সহজে উঠবে না। আমি দরজায় নক করে দেখি শ্বশুরবাবু ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছেন। রেডি? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কিন্তু সুব্রত এখনও ঘুমাচ্ছে। আমি ওকে জাগাতে পারিনি, আমি বললাম। কোনো ব্যাপার না। আমরা দুজনেই যেতে পারি। ভয় পাচ্ছ? তিনি আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন। না, ভয় পাচ্ছি না, গিয়ে আমি জবাব দিলাম, যদিও আমার ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করছিল। আমরা রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। সূর্য তখনও ওঠেনি, কিন্তু আকাশ ফর্সা হয়ে আসছিল। পাহাড়ের ঢাল বেয়ে নামতে লাগলাম। শ্বশুরবাবু আগে আগে হাঁটছিলেন, আমি পেছনে। প্রায় ১৫ মিনিট হাঁটার পর তিনি একটা ঝোপের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা সরালেন। দেখলাম ঝোপের পেছনে একটা ছোট্ট গুহার প্রবেশপথ। এই দেখো, তিনি বললেন। আমি অবাক হয়ে গুহার মুখের দিকে তাকালাম। গুহার মুখটা এত ছোট যে একজন লোককে নুয়ে ঢুকতে হবে। এর ভেতরে যাব? আমি সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ভেতরে গেলেই গুহাটা বড় হয়ে যায়। আমার পেছনে এসো, তিনি বললেন এবং হামাগুড়ি দিয়ে গুহার ভেতরে ঢুকলেন। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু তারপর তার পেছনে গেলাম। সত্যিই, গুহার ভেতরে ঢোকার পর জায়গাটা প্রশস্ত হয়ে যায়। এমনকি দাঁড়ানো যায়। আমরা টর্চ জ্বেলে আরও ভেতরে এগোতে লাগলাম। প্রায় ১ মিনিট হাঁটার পর গুহাটা হঠাৎ আরও বড় হয়ে গেল। এটা এখন একটা বিশাল হোল রুমের মতো। সেখানে পৌঁছানোর পর আমি অবাক হয়ে দেখলাম গুহার দেয়ালে অসংখ্য প্রাচীন চিত্র আর লেখা। এগুলো কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এই চিত্রগুলো ১০০০ বছরের পুরনো। এগুলো খাসিয়া উপজাতির পূর্বপুরুষদের আঁকা, শ্বশুরবাবু বললেন। আমি চারদিকে তাকিয়ে দেখছিলাম। চিত্রগুলোতে মানুষের ছবি, জানোয়ারের ছবি, আর কিছু অদ্ভুত আকৃতির জিনিস আঁকা ছিল। এখানে দেখো, শ্বশুরবাবু আমাকে ডাকলেন। আমি তার দিকে গিয়ে দেখলাম তিনি একটা বিশেষ চিত্রের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন। ছবিটাতে অনেকগুলো মানুষ হাত তুলে দাঁড়িয়ে আছে, আর উপর থেকে একটা উজ্জ্বল বস্তু নেমে আসছে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটাই আসল রহস্য, তিনি গম্ভীর গলায় বললেন। এই চিত্রটা একটা প্রাচীন ঘটনার বর্ণনা করছে।
প্রায় ২,০০০ বছর আগে এই পাহাড়ে একটা উল্কাপিণ্ড পড়েছিল। সেই উল্কাপিণ্ড থেকে একটা অদ্ভুত আলো বেরিয়েছিল, যা এই অঞ্চলের মানুষদের জীবন বদলে দিয়েছিল গো। কিভাবে? আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম। সেই আলো যাদের স্পর্শ করেছিল তারা নাকি অলৌকিক ক্ষমতা পেয়েছিল। তারা ভবিষ্যৎ দেখতে পারত, দূরের চিন্তা শুনতে পারত। আমি হেসে ফেললাম। শ্বশুরবাবু, এসব তো কল্পকাহিনী হতে পারে। তিনি হাসলেন। কিন্তু এই চিত্রগুলো সাক্ষ্য দেয় যে কিছু একটা ঘটেছিল। আর আমি আরও একটা জিনিস দেখেছি এখানে গিয়ে। তিনি আমাকে গুহার আরেকটা অংশে নিয়ে গেলেন। সেখানে একটা বিশাল পাথরের বেদি ছিল। বেদির উপরে একটা ছোট্ট গর্ত, যার ভেতরে একটা ছোট্ট পাথরের টুকরো রাখা ছিল। পাথরটা অদ্ভুত রকমের নীল আলো বিচ্ছুরিত করছিল। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এটাই সেই উল্কাপিণ্ডের একটা টুকরো, শ্বশুরবাবু বললেন। আমি গতকাল এটা খুঁজে পেয়েছি। এটা এটা সত্যিই নীল আলো দিচ্ছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, এটা এক ধরনের ফসফরেসেন্ট মিনারেল হতে পারে। কিন্তু আমি আরও কিছু লক্ষ্য করেছি, তিনি বললেন। কি? যখন আমি এটা স্পর্শ করি তখন আমার মনে হয় যেন আমি কিছু দেখতে পাচ্ছি, যেন কেউ আমার সাথে কথা বলছে। আমি শ্বশুরবাবুর দিকে সন্দেহের চোখে তাকালাম। আপনি ঠাট্টা করছেন, তাই না? না, আমি সত্যি বলছি। তুমি নিজে দেখো, তিনি বললেন এবং পাথরটা তুলে আমার দিকে এগিয়ে দিলেন। আমি দ্বিধা করে পাথরটা হাতে নিলাম। প্রথমে কিছুই অনুভব করলাম না। কিন্তু কয়েক সেকেন্ড পর আমার মাথায় একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। আমার মনে হল যেন আমার চোখের সামনে থেকে বর্তমান দৃশ্য মুছে যাচ্ছে। আমি চারপাশে তাকালাম, গুহার দেয়ালগুলো যেন মিলিয়ে যাচ্ছে, আর আমি দেখতে পেলাম একটা সম্পূর্ণ ভিন্ন জায়গা। আমি এখন একটা সবুজ মাঠের মাঝে দাঁড়িয়ে আছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আকাশে অদ্ভুত আকৃতির মেঘ। আমার চারপাশে অনেক লোক, তারা সবাই উজ্জ্বল নীল পোশাক পরা। তাদের চেহারা অদ্ভুত, লম্বা, সরু আর চোখ অনেক বড়। তারা আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎ একজন আমার দিকে এগিয়ে এলো। সে আমার হাত ধরল, কিন্তু আমি তার স্পর্শ অনুভব করতে পারলাম না। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি তার কথা শুনতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো দৃশ্য নয়, এটা যেন একটা ভিন্ন সময়ের, ভিন্ন জায়গার স্মৃতি। ঠিক তখনই আমার কানে একটা শব্দ এলো, যেন কেউ আমাকে ডাকছে। অনামিকা, অনামিকা। আমি চমকে উঠলাম। পাথরটা আমার হাত থেকে পড়ে গেল, আর দৃশ্যটা অদৃশ্য হয়ে গেল। আমি আবার গুহার ভেতরে। কি হলো? তুমি ঠিক আছো? শ্বশুরবাবু আমাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ। না। আমি আমি কি সত্যিই কিছু দেখলাম? আমি হাঁপাতে হাঁপাতে বললাম। কি দেখলে? তিনি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম যা দেখেছি। সব শুনে তিনি মাথা নাড়লেন। আমিও অনুরূপ দৃশ্য দেখেছি। কিন্তু আমার ভিশনে আমি এক ধরনের যন্ত্রপাতি দেখেছি, যেটা আমাদের কাছে অপরিচিত, তিনি বললেন। এটা কি হতে পারে? কোনো মাদক দ্রব্য? নাকি হ্যালুসিনেশন? আমি জিজ্ঞেস করলাম। আমি নিশ্চিত নই। কিন্তু এটা অসাধারণ, তাই না? তিনি বললেন। আমি মাথা নাড়লাম। এটা অবিশ্বাস্য ছিল। একটা পাথর আমাকে ভিন্ন জগতে নিয়ে গেল। আমরা এটা নিয়ে কি করব? আমি জিজ্ঞেস করলাম। আমি এটা নিয়ে গবেষণা করতে চাই, শ্বশুরবাবু বললেন। কিন্তু এটা গোপন রাখতে হবে। যদি লোকেরা জানতে পারে তারা এখানে ভিড় করবে, আর এই ঐতিহাসিক স্থানটি নষ্ট হয়ে যাবে। আমি তার কথা মেনে নিলাম। এটা সত্যিই গোপন রাখা উচিত। কিন্তু আমরা এখন কি করব? আমরা পাথরটা যেখানে ছিল সেখানেই রেখে যাব। আমরা কলকাতায় ফিরে গিয়ে বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করব, তারপর আবার আসব, তিনি বললেন। আমরা পাথরটা বেদিতে রেখে দিলাম। তারপর গুহা থেকে বেরিয়ে রিসোর্টের দিকে হাঁটা শুরু করলাম। সূর্য ইতিমধ্যে উঠে গেছে, সময় হবে 6:30। শ্বশুরবাবু, আমি হঠাৎ থেমে গেলাম। আপনি কেন আমাকে এই রহস্যের ব্যাপারে জানাতে চাইলেন? আপনি তো নিজেই গবেষণা করতে পারতেন। তিনি একটু হেসে বললেন, তোমার মধ্যে একটা অনুসন্ধিৎসু মন দেখেছি। আমি জানি তুমি ইতিহাস নিয়ে আগ্রহী। আমি ভেবেছিলাম তুমি এই রহস্য উদ্ঘাটনে আমাকে সাহায্য করতে পারবে। আমি খুশি হয়ে মাথা নাড়লাম। এটা একটা অসাধারণ আবিষ্কার ছিল, আর আমি এর অংশ হতে পেরেছি। রিসর্টে ফিরে দেখি সবাই জেগে উঠেছে, নাস্তা করছে। সুব্রত টেবিলে বসে কফি খাচ্ছিল।
সে আমাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কোথায় ছিলে? আমি শ্বশুরবাবুর সাথে ভোরে হাঁটতে গিয়েছিলাম, আমি বললাম, গুহার ব্যাপারে কিছু না বলেই। ওহ, তাই নাকি? আমি ভাবছিলাম তুমি কোথায় গেলে। সে আমার দিকে তাকাল। তুমি ঠিক আছো? তোমার চেহারা একটু অন্যরকম লাগছে। আমি ঠিক আছি, আমি হাসলাম। তুমি কেমন আছো? মাথায় ব্যথা করছে? হ্যাঁ, একটু। সে হাসল। কাল রাতে বেশি হয়ে গেছিল শরীর। কোনো ব্যাপার না, আমি বললাম, যদিও ভেতরে ভেতরে এখনও বিরক্ত ছিলাম। সারাদিন আমি গুহার কথা ভাবতে থাকলাম। সেই নীল পাথর, সেই অদ্ভুত ভীষণ। এগুলো কি সত্যি? নাকি আমার কল্পনা? আমি শ্বশুরবাবুর সাথে আরও কথা বলতে চাইছিলাম, কিন্তু তিনি সারাদিন অন্যদের সাথে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় আমরা সবাই মিলে ক্যাম্পফায়ারের চারপাশে বসলাম। সবাই গল্প করছিল, গান গাইছিল। আমি শ্বশুরবাবুর পাশে বসলাম। আজ রাতে আবার যাব? আমি চুপি চুপি জিজ্ঞেস করলাম। না, খুব বিপজ্জনক, তিনি বললেন। কলকাতায় ফিরে আমরা পরিকল্পনা করব। আমি মাথা নাড়লাম। ঠিক সেই মুহূর্তে আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। প্রথমে ভাবলাম এটা একটা তারা। কিন্তু পরে দেখলাম আলোটা বড় হচ্ছে, যেন আমাদের দিকে আসছে। ওটা কি? কেউ একজন চেঁচিয়ে উঠল। সবাই আকাশের দিকে তাকাতে লাগল। আলোটা এখন আরও বড় হয়েছে আর দ্রুত আমাদের দিকে আসছে। উল্কা, কেউ একজন বলল। দৌড়াও, আরেকজন চেঁচাল। সবাই ছুটতে শুরু করল। কিন্তু আমি হঠাৎ থমকে গেলাম। আলোটা কিভাবে আমাদের দিকে আসছে তার গতিবিধি অস্বাভাবিক। এটা উল্কা মনে হচ্ছে না, বরং এটা যেন নিয়ন্ত্রিত। আমি দেখলাম শ্বশুরবাবুও দাঁড়িয়ে আছেন, আলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে। শ্বশুরবাবু, পালান, আমি তাকে ডাকলাম। এটা ঠিক সেই রকম, তিনি বললেন, আমার কথা শুনতে পাননি? সেই চিত্রে যেমন দেখেছিলাম ঠিক সেই রকম। আলোটা এখন আমাদের মাথার উপরে। এটা এখন স্পষ্ট যে এটা কোনো উল্কা নয়। এটা একটা বিশাল, চক্রাকার বস্তু, যার নিচে অনেকগুলো আলো জ্বলছে। এটা ধীরে ধীরে নামতে শুরু করল, যেন ল্যান্ডিং করতে চাইছে। সবাই সরে যাও, রিসোর্টের ম্যানেজার চেঁচিয়ে উঠলেন। কিন্তু আমি সরলাম না। আমি যেন হিপনোটাইজড হয়ে গেছি। আমি শুধু সেই আলোর দিকে তাকিয়েছিলাম। বস্তুটা এখন মাটি থেকে মাত্র কয়েক মিটার উপরে। এটা থেকে একটা তীব্র নীল আলো বেরিয়ে আমার উপর পড়ল। আমি সেই আলো ঘেরা হয়ে গেলাম। অনামিকা, সুব্রত চিৎকার করে উঠল। আমি দেখতে পেলাম সুব্রত আমার দিকে ছুটে আসছে। কিন্তু সে আমার কাছে পৌঁছাতে পারল না। আমি ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে লাগলাম সেই নীল আলোর মধ্যে। সুব্রত, আমি চিৎকার করলাম, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বেরোল না। এই হচ্ছে শেষ স্মৃতি আমার। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, আমি দেখলাম নিজেকে একটা অদ্ভুত জায়গায়। আমার চারপাশে উজ্জ্বল নীল দেয়াল, যেগুলো যেন প্রবাহমান পানির মতো। আমি একটা টেবিলের মতো কিছুর উপর শুয়ে আছি, কিন্তু এটা কোনো সাধারণ টেবিল নয়। এটা যেন আমার শরীরের আকৃতি অনুযায়ী ঢেউ খেলানো। আমি চারপাশে তাকালাম। ঘরের ভেতরে কোনো দরজা বা জানালা নেই। তবে ঘরের মাঝখানে একটা বড় স্তম্ভ আছে, যেটা থেকে নীল আলো বেরোচ্ছে। আমি উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু আমি নড়তে পারছিলাম না। আমার হাত পা যেন অদৃশ্য বন্ধনে বাঁধা। কে আছে? আমি চেঁচালাম। আমাকে কে এখানে এনেছে? কোনো উত্তর পেলাম না। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। আমি কি এলিয়েন দ্বারা অপহৃত হয়েছি? সেই গুহায় যা দেখেছিলাম, যদি সেগুলো সত্যি হয়? যদি সেই উজ্জ্বল নীল পোশাক পরা লোকেরা এলিয়েন হয়? ঠিক সেই মুহূর্তে দেয়ালের একটা অংশ হঠাৎ খুলে গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার চোখ খুললাম, দেখলাম 3টি অদ্ভুত আকৃতির প্রাণী ঘরে ঢুকছে। তারা ঠিক সেই রকম দেখতে যেমন আমি ভীষণে দেখেছিলাম, লম্বা, সরু দেহ, বড় বড় চোখ। তারা আমার চারপাশে এসে দাঁড়াল। তোমরা কারা? আমাকে কেন এখানে এনেছ? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। তারা কেউ কথা বলল না। কিন্তু হঠাৎ আমার মাথার ভেতরে একটা আওয়াজ শুনতে পেলাম। ভয় পাবেন না, অনামিকা দেবী। আমরা আপনাকে কোনো ক্ষতি করব না। আমি চমকে উঠলাম। তোমরা কিভাবে আমার মনের কথা শুনতে পারছ? তোমরা কারা? আমরা অন্য একটি গ্রহ থেকে এসেছি। আমরা আপনার গ্রহকে অনেক বছর ধরে পর্যবেক্ষণ করছি। কেন? তোমরা কি চাও? আমরা সংরক্ষক।
আমাদের কাজ হল ইউনিভার্সের বিভিন্ন গ্রহে বুদ্ধিমান প্রাণীদের রক্ষা করা। আমরা 1000 বছর আগে আপনাদের গ্রহে এসেছিলাম যখন একটি বড় বিপর্যয় ঘটতে যাচ্ছিল। সেই উল্কা গুহায় যে চিত্র দেখেছিলাম? হ্যাঁ, আমরা আসলে একটি উল্কাপাতকে রোধ করতে এসেছিলাম যা আপনাদের গ্রহকে ধ্বংস করে দিতে পারত। আমরা উল্কাটি ধ্বংস করেছিলাম, কিন্তু কিছু টুকরো পৃথিবীতে পড়েছিল। সেই টুকরোগুলোর মধ্যে একটি টুকরো ছিল সেই নীল পাথর যা আপনি গুহায় দেখেছেন। আমি আশ্চর্য হয়ে তাদের কথা শুনছিলাম। এটা কি সত্যি, নাকি আমি স্বপ্ন দেখছি? সেই পাথরে কি আছে? আমি কেন সেই অদ্ভুত ভীষণ দেখলাম? সেই পাথরে আমাদের গ্রহের শক্তি আছে। এটা আপনাদের মস্তিষ্ককে প্রভাবিত করে, আপনাদের টেলিপ্যাথিক শক্তি দেয়া। আপনি যা দেখেছেন তা আমাদের গ্রহের দৃশ্য। কিন্তু তোমরা আমাকে কেন অপহরণ করেছ? আমি কি ফিরে যেতে পারব? অবশ্যই। আমরা আপনাকে কোনো ক্ষতি করতে চাই না। আমরা শুধু আপনার সাহায্য চাই। আমার সাহায্য? আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? আমরা আমাদের পাথরটি ফিরে চাই। এটা আমাদের গ্রহের জন্য খুব মূল্যবান। এটা আমাদের শক্তির উৎস। যখন এটা পৃথিবীতে পড়ে গিয়েছিল আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু এখন আমরা জানি এটা কোথায় আছে। গুহায়? হ্যাঁ। আমরা চাই আপনি আমাদের সেই পাথরটি ফিরিয়ে দিন। আমি একটু ভাবলাম, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। সবাই যদি তোমাদের দেখে তাহলে ভয় পাবে। আমরা জানি, তাই আমরা আপনাকে এই কাজের জন্য বেছে নিয়েছি। আপনি ইতিমধ্যে পাথরটি দেখেছেন, এটার শক্তি অনুভব করেছেন। আপনি আমাদের বিশ্বাস করেন। আমি তাদের দিকে তাকালাম। আশ্চর্যজনকভাবে আমি ভয় পাচ্ছিলাম না, বরং আমি কৌতূহলী বোধ করছিলাম। এটা একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব, আমি বললাম। কিন্তু আমাকে কিভাবে সেই পাথর নিয়ে আসতে হবে? আমরা আপনাকে পৃথিবীতে ফিরিয়ে দেব। আপনি সেই গুহায় যাবেন এবং পাথরটি আনবেন। আমরা আপনার অপেক্ষা করব। কিন্তু সবাই তো আমাকে খুঁজছে। আমি কিভাবে ব্যাখ্যা করব যে আমি কোথায় ছিলাম? আমরা সেটার ব্যবস্থা করেছি। আপনার স্বামী এবং অন্যরা মনে করবে আপনি একটা দুর্ঘটনায় পড়েছিলেন এবং অজ্ঞান ছিলেন। তারা আপনাকে নিয়ে হাসপাতালে গেছে। আপনি সেখানেই ফিরে যাবেন। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ, অনামিকা দেবী। তারপর আমি আবার সেই নীল আলো ঘেরা হয়ে গেলাম। আমি অনুভব করলাম যেন আমি ভেসে যাচ্ছি, তারপর আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, আমি দেখলাম নিজেকে একটা হাসপাতালের বিছানা। আমার পাশে সুব্রত বসে আছে, তার চোখে চিন্তার ছাপ। অনামিকা, তুমি জ্ঞান ফিরে পেয়েছ, সে আনন্দে চেঁচিয়ে উঠল। কি কি হয়েছিল? আমি নাটকীয়ভাবে জিজ্ঞেস করলাম। তুমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলে। আমরা তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। ডাক্তাররা বলেছে তুমি কমায় ছিলে 3 দিন। 3 দিন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। মা বাবা, ছেলে মেয়ে সবাই এখানে এসেছে। আমি চারপাশে তাকালাম। হ্যাঁ, এটা সত্যিই একটা হাসপাতাল। আমার শরীরে নানা রকম যন্ত্র লাগানো। শ্বশুরবাবু কোথায়? আমি জিজ্ঞেস করলাম। বাবা? তিনি বাইরে আছেন, একটু আগে কফি আনতে গেছেন। তিনি খুব চিন্তিত ছিলেন তোমার জন্য। আমি মাথা নাড়লাম। কাহিনীটা ফিট করে দেওয়া হয়েছে। সবাই মনে করছে আমি দুর্ঘটনায় পড়েছিলাম, অজ্ঞান ছিলাম। কিন্তু আমি জানি আমি যেখানে ছিলাম তা কল্পনাতীত। আমি কবে বাড়ি যেতে পারব? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বলেছেন আরও 2 দিন অবজারভেশনে রাখবেন। তারপর নিয়ে যাব, সুব্রত বলল। ঠিক সেই মুহূর্তে শ্বশুর